পুলিশ ফাইল। যাও বসো। মাসি দুটো চা দাও। হ্যাঁ বাবা দিচ্ছি। আমার ব্যাগে না বিস্কিট আছে, হ্যাঁ না খাও। না শুধু চা খেলেই হবে। আরে খাও তো। ঠিক আছে। আরে খাও। আমি তো শিলুদার সঙ্গে হাওড়া স্টেশনে ছিলাম। তুমি কে? আমার নাম পিঙ্কি। শিলুদা কোথায়? এটা কোন জায়গা? তুমি কলকাতা থেকে এসেছো? না, ববিতা তো কাল কাজে আসেনি। কি বলছেন? ববিতা তো বাড়ি থেকে কাজে যাবো বলে বেরিয়েছিল। না, এখানে তো আসেনি। আমি ভাবলাম শরীর খারাপ হচ্ছে বোধহয়। তাহলে তাহলে গেল কোথায় মেয়েটা? আমার বাড়ি জয়নগরের তুলসী ঘাটায়। আমি কলকাতায় একটা ব্যাগের দোকানে কাজ করি। আগে তুমি বলো না, আমি আমি এখানে এলাম কি করে? আমি তো শিলুদার সঙ্গে ছিলাম। শিলুদা কোথায়? শিলুদা দাঁড়াও, শিলাদিত্যকে ডেকে লাভ নেই, ও আসবে না। দিন পাল্টাচ্ছে মানুষের জীবনযাত্রার মানও। আর এইরকম পরিস্থিতিতে কাজকর্ম, রোজগার বা চাকরি বাকরির ক্ষেত্রে বাড়ছে চাহিদা। একটু ভালো থাকার জন্য, একটু উন্নত মানের জীবনযাত্রার জন্য মানুষ কাজ চাইছে, বা যে বা যিনি কাজ করছেন তিনি চাইছেন তার রোজগার বাড়াতে। আর এখানেই তো বেজে উঠছে বিপদ সংকেতের ঘণ্টা। মানুষের চামড়া গায়ে কিছু দুপেয়ে জীব, যাদেরকে দেখতে মানুষের মতো কিন্তু আদতে শয়তান, পেতে রেখেছে সব ভয়ঙ্কর ফাঁদ। কাজের প্রয়োজনে বা উন্নত কাজের ক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে তাদের এই পেতে রাখা ফাঁদে বারবার পা দিচ্ছে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, ঘটছে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও। এই আপনার মেয়ে? হ্যাঁ স্যার। কি নাম বললেন? ববিতা, ববিতা মন্ডল। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, ওর স্বামীর নাম সুনীল মন্ডল। ওদের একটা বাচ্চাও আছে স্যার। ওর কাজের জায়গায় খোঁজ খবর নিয়েছিলেন? খুলুন না একবার, দরজাটা খুলুন না, খুলুন না দরজাটা। কি খবর? সব ঠিকঠাক তো? ভয় পেও না, ভয় পেও না, এখানে তুমি বিলকুল সেফ। এটা দিল্লি? হ্যাঁ, তুমি এখন দিল্লির কোটলাতে। শিলুদা তো দিল্লির কথাই বলেছিল। শিলুদা কোথায়? কি হলো? চেন কেন? শিলুদা কোথায়? শিলুদাকে ডাকলেও সে এখন এখানে আসতে পারবে না। কেন? আরে ওই চম্মক ছাড়লো। এত জলদি জলদি কোথায় যাচ্ছো? ঠের যাও, আমাদের সাথে একটু কথা বলো। চলো নূর মহলে, চলো, নতুন একটা খুব ভালো ফিল্ম লেগেছে। চলো ছাড়ো, চলো ছাড়ো চলো। বলছি। না না চলো, ছাড়ো বলছি। না চলো 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 নূর মহলে। কিরে, মেয়ে দেখলে একেবারে মুখ দিয়ে লালা পড়তে থাকে না? হ্যাঁ, এই ওঠ, ওঠ। তোরা দুটো মহসিনের দলের মাল না?
ফোন করবো মহসিনকে। गलती हो गया दादा, আর হবে না, আর হবে না। हमसे गलती हो गया दादा। চল ফোট। আই শোন, আর কখনো যদি এনাকে উত্তক্ত করেছিস তাহলে কিন্তু আর হবে না দাদা, আর হবে না। চাপালা। থ্যাংক ইউ দাদা। না ঠিক আছে, সত্যি কি দিনকাল পড়েছে। আপনি যান, ওরা আর আপনাকে ডিস্টার্ব করবে না। ভাগ্যিস আপনি আজকে ঠিক সময়ে আসলেন, না হলে আমার যে কি হতো। আসলে ওরা আমাকে প্রায়ই উত্ত্যক্ত করে, কিন্তু আজ আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ভয় নেই, আর করবে না। ভাই তো আচ্ছা, আপনার নামটা কি? আমি ববিতা, ববিতা মণ্ডল। ও, আমি শিলাদিত্য হালদার। আচ্ছা, আপনি কি এখানেই কোথাও থাকেন? না না, আমার বাড়ি জয়নগরে। এখানে ইলিয়াস ভাইজানের ব্যাগের দোকানে কাজ করি। ইলিয়াস? ও হ্যাঁ হ্যাঁ, চিনি। আমিও ওই দিকেই যাব। চলুন, আপনাকে এগিয়ে দেবো, আর যেতে যেতে কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই। চলুন। কেন কেন শিলুদা, কেন? আরে বাবা, এর আগে কত মেয়েকে আমি কাজ জোগাড় করে দিয়েছি, এবং তারা কাজ করছে, সুখেও আছে। তবে এমনি এমনি যে করি না, সেটা আমি তোমাকে আগেই বলেছি। তার জন্য আমাকে ওই 1 মাসের মাইনেটা দিতে হবে। ওটা আমার দালালি বলতে পারো। দেখো, স্পষ্ট কথায় আমার কোনো কষ্ট নেই। দালালি বলো, কমিশন বলো, না নিলে আমার পেট চলবে কি করে? না না, সে ঠিক আছে। আচ্ছা বেশ, তুমি যদি বলো তোমার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করতে পারি, তবে একটু কিন্তু সময় লাগবে, কেননা যে কোনো কাজ তো আর আমি তোমাকে দিতে পারি না। ঠিক আছে, তাহলে চেষ্টা করো। তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? এত দেরি? ট্রেনটা লেট করলো। যাকে বাদ দাও, বলছি একটা ভালো খবর আছে। তোমার জন্য একটা দারুণ কাজ জোগাড় করেছি। কোথায়? দিল্লি। দিল্লি? হ্যাঁ, মোটা টাকা মাইনে, সঙ্গে খাওয়া দাওয়া ফ্রি, আর ওই বাড়িতে একবার করে মাসে আসতে পারবে। কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ওই আজই যেতে হবে। মানে আজ দিল্লি? হ্যাঁ, ওই ওদের খুব তাড়া। কি বলছো কি? আজকে এক্ষুনি? এভাবে যাওয়া যায় নাকি? তাছাড়া আমি বাড়িতে কিছু বলিনি। আমার জিনিসপত্র, জামা কাপড় কিচ্ছু নেই আমার সঙ্গে। দেখো, ওই দিল্লি পৌঁছে একটা বাড়িতে ফোন করে দেবে, আর জামা কাপড় ওটা রাস্তা থেকে কিনে নিলেই তো কোনো প্রবলেম নেই। কিন্তু ঠিক আছে, তোমার আপত্তি থাকলে বাদ দাও। বললাম তো সময় নেই, আজকেই যেতে হবে। আর তুমি যদি না পারো, তাহলে আমার হাতে অন্য মেয়ে আছে, তাদের কাউকে পাঠিয়ে দেবো। নেহা, তোমার বাচ্চাটা ছোট, আর তোমার হাজবেন্ড পঙ্গু, তাই এত ভালো কাজের অফারটা তোমায় দিলাম। ঠিক আছে, আমি চললাম। না না, আমি যাব। এই তো বুদ্ধিমতী মেয়ে। শোনো, ওই 12:30টার সময় ট্রেন, আর সময় নেই। চলো চলো চলো, আরে চলো, তাড়াতাড়ি এসো। ববিতা মণ্ডলের কেসটা কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। কোনো জায়গা থেকে কোনো ক্লু পাওনি? না স্যার, ছবিটা সব থানাতে সার্কুলেট করা হয়েছে, কিন্তু কোনো খবর আসেনি। উনি যে ব্যাগের দোকানে কাজ করতেন, সেখানেও তদন্ত করা হয়েছে, কোনো সূত্র পাওয়া যায়নি। ভদ্রমহিলা সম্পর্কে খোঁজ খবর করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে পঙ্গু স্বামী, বাবা, বাচ্চা। ববিতা মণ্ডলের ব্যাগের দোকানের কাজের উপরে সংসারটা চলে। ওর বাবা বা স্বামীর সাথে কথা বলে তেমন কিছু জানা যায়নি স্যার। তাহলে ভদ্রমহিলা যদি নিজে থেকে হারিয়ে যেতে চায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। তাও ঠিক, হয়তো পঙ্গু স্বামী অভাব থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, তাই কাউকে কিছু না বলে নিজে নিজে অন্য কারোর হাত ধরে বেরিয়ে গেছে। দরজাটা খোলো! কে আছো? कहाँ जाओगे? हाँ, দরজাটা খোলো না! দরজাটা খোলো! কে আছো? क्या हुआ बबीता डार्लिंग? दरवाजा खुल जाएगा, पहले तो मेरा काम हो जाने दो। हाँ, हमको खुश कर दो, दरवाजा आप से आप खुल जाएगा। अरे सुनो ना, अरे इतना जल्दी किस लिए है? कितना पैसा दिए हैं, थोड़ा सा तो वसूली करने दो डार्लिंग। हाँ,
गलुआ, संजू, अरे अरे क्या हुआ? साली ने काट लिया। कहाँ से उठा के लाते हो? साला हमारा पैसा वापस दो, पूरा पैसा चाहिए। रुके सर, ठीक है सर, पहले आप नीचे जाइए, दवा लगाइए। चलो सर, तो नीचे अरे लगा। कुछ नहीं सुनना हमको, जाइए। पैसा दो पैसा। अरे अब जाइए। साली कुत्ते, नौटंकी साली, हाँ? এইভাবেই চলছিল, কিন্তু নারী দেহ ব্যবসায়ী সঞ্জুর মাথায় তখন ঘুরছিল অন্য মতলব। नमस्ते करो, बहुत बड़ा आदमी আছে বাবন বাবু। हाँ রবিদা চলো। কি গুরু, কেমন দেখলে? এক ঘর সালা হেভি কালেকশন করেছিস, দৌড়াবে সালা। তোমায় তো আগেই বলেছিলাম। বল কত দিতে হবে? এই তুমি সত্যি কিনবে? ले साला कर लो बात, खरीदना नहीं आए तो क्या झाक मारना आया हूं मैं। কত টাকা নিবি বল? বাবনের কাছে সঞ্জু ববিতাকে বিক্রি করে দেয়। এরপর দিনে 15 থেকে 20 জন করে কাস্টমারকে তাকে হ্যান্ডেল করতে হতো। এইভাবে মাস 2 পার হয়ে যায়। ববিতা তো ভেবেই নিয়েছিল যে এখান থেকে তার আর মুক্তির কোনো পথ নেই, কিন্তু হঠাৎ করে একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বাবা, ববিতা, ববিতা, হ্যাঁ বাবা, আমি ববিতা বলছি। তুই তুই কোথায় মা? তুই আমাদের ছেলে কোথায় চলে গেছিলিস মা? কোটলা এলাকায় নিয়ে গিয়ে তখন রাজু একজনকে দিয়ে দেয় সুমন নামে একটি ব্যক্তির কাছে। সুমন নামে ব্যক্তির কাছে দেওয়ার পরে তাদের এখানে আর্থিক লেনদেন হয়। তখন সে জানতে পারে এবং প্রতিবাদ করার তার কোনো সক্ষমতা ছিল না। সেই জন্য তাকে একটি জায়গা পতিতালয়ে তাকে দিয়ে দেওয়া হয় এবং সেই পতিতালয়ে কয়েক মাস তাকে বন্দি অবস্থায় তার উপর শারীরিক অত্যাচার চলে। কিন্তু অভিযুক্তা যে মহিলা অনুপায় হয়ে সে সেখানে দীর্ঘদিন থাকে, কিন্তু একদিন সৌভাগ্যক্রমে একটি বাঙালি কাস্টমারের সঙ্গে পরিচয় হয় এবং তাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে একটা নাম্বার ফোন করার জন্য অনুরোধ করে এবং সেই বাঙালি কাস্টমার তাকে যথাসাধ্য সাহায্য করায়। তখন অভিযুক্তা ভিকটিম গার্ল তার বাবাকে ফোন করে। জয়নগর থানার পুলিশের একটি টিম দিল্লির কোটলাতে গিয়ে পতিতাপল্লী থেকে অসহায় ববিতাকে উদ্ধার করে ফিরিয়ে আনে। তারপর ববিতার মুখ থেকে শোনে যে সে কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদে জড়িয়ে পড়েছিল। আমরা সবাই চাই ভালো থাকতে, সেই চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু সেই ভালো থাকার তাগিদে কিছু শয়তানদের পেতে রাখা ফাঁদে ভাবনা চিন্তা ছাড়াই, সতর্কতা অবলম্বন ছাড়াই পা দিয়ে বসাটা কোনো কাজের কথা নয়। এইরকম ধরনের ঘটনা বারবার আপনাদেরকে দেখিয়ে পুলিশ ফাইলসের টিম চায় আপনারা সতর্ক হন, সাবধান হন। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা জগৎ জননী। আসুন আমরা সবাই মিলে দুর্গাদের রক্ষা করি। ছেলেগুলো এত বদমাস যে কি বলবো, বারবার বলছি মাথাটা নিচু কর, মাথাটা নিচু কর, শুনছেই না। তুই তাহলে কাল থেকে ফার্স্ট বেঞ্চে বসিস। ওরে বাবা, না না, ফার্স্ট বেঞ্চে আমি বসতে পারবো না, লেকচার দিলে উঠে যেতেও পারবো না। এই ফোন এসছে, নিশ্চয়ই মার ফোন। কলেজ ছুটি হলে না কখন বাড়ি ফিরবি, কখন বাড়ি ফিরবি। ওহ,
মনিকা, সেই রং নাম্বারটার থেকে ফোন রে। কি করব? একদম ফোনটা ধরবি না, কেটে দে। আচ্ছা ঠিক আছে, ধরবো না, কেটেই দিই। বদমাস ছেলে কোথাকারে, মেয়ের গলা পেয়েছে, বারবার ফোন করে বিরক্ত করছে। ববি, ববি, কি রে, খাবি না? খেতে আয়। তুমি যাও মা, আমি আসছি। কি সারাক্ষণ মোবাইল নিয়ে খুটুর খুটুর করিস বলতো? কত রাত্রির হয়ে গেছে, খেয়াল আছে সেটা? কতক্ষণ বসে থাকবো আমি? চলে আয়, চলে আয়। যাও না, আমি আসছি তো। হ্যালো ববিতা, কি করছো? আপনি আমার নাম জানলেন কি করে? তোমার বান্ধবী বলে দিয়েছে, ববিতা। তাই না? আপনি চালাকি করছেন? বিশ্বাস করো, তোমার গলা শোনার পর থেকেই আমি কেমন জানি হয়ে গেলাম। তোমার সাথে কথা বলার জন্য সারা দিন ছটফট করছি। তাই বুঝি? আমার গলা এত সুন্দর? তোমার বান্ধবী ফোন ধরতেই আমি বুঝে গেছি তুমি নও। তোমাকে কেন ভালো লাগলো জানো? তুমি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করোনি। শোনো, তোমার ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, প্লিজ অ্যাকসেপ্ট করে নিও। ও বাবা, এত দূর? ববিতা, খেতে আয়। আচ্ছা শুনুন না, আমি ফোন রাখছি, মা খেতে ডাকছে, পরে কথা হবে। এই প্রথম এমন একটা ঘটনা আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে ক্রাইম নেই, প্রেম আছে। কিন্তু প্রেম কি কখনো পুলিশ ফাইলসের বিষয় হতে পারে? উত্তর হলো না। আমরা জানি সমস্ত প্রেমেরই একটা পরিণতি হয়। কিছু প্রেম পূর্ণতা পায়, আবার কিছু প্রেম ফোটার আগেই ঝরে পড়ে। কিন্তু আজ আমরা আপনাদের সামনে দেখাবো এমন একটা ঘটনা যার ঘনঘটায় আপনারা শিহরিত হবেন। একটা নিষ্পাপ প্রেম কতটা পাপময় হতে পারে তার এক একটা আবরণ আপনাদের সামনে উন্মোচিত হবে। আসুন দেখা যাক ঠিক কি ঘটেছিল ববিতার জীবনে। ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি না আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। আরে আমি থাকতে তোমার ভয় কিসের? মেয়েদের জীবনটা কেমন না, জন্মের পর থেকে বাবা মার কোলে পিঠে মানুষ হওয়া, তারপর সম্পূর্ণ একটা অচেনা মানুষকে ভালোবেসে তার সাথে সারা জীবন কাটানো। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছে, মানে সবই ভগবানের ইচ্ছে। মুর্শিদাবাদে বড় হয়েছো বোঝা যায়, তাই মাঝে মধ্যেই জলকে পানি আর ঠাকুরকে আল্লাহ বলে ফেলো। দেখো, জলও যা, পানিও তা, আল্লাহ যা, ভগবানও তা। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে পারি, ভালোবাসার কিন্তু অন্য কোনো নাম হয় না। তাই থাক, এই ভর সন্ধ্যেবেলা আর আদিক্ষেতা করতে হবে না। বিশ্বাস করো, সত্যি বলছি, মনটা শুধু তুমি তুমি করছে।
অনেক তো ছুটি কাটানো হলো, এবার কাজে একটু মন দাও। চলো না আমরা গোবরডাঙ্গা ফিরে যাই, ওখানে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নেবে, তারপর আবার চাকরিতে জয়েন করবে। কি হলো চুপ করে যে? তোমার একটা কথা বলা হয়নি, আমার কাজটা আর নেই। সে কি? ওদিকে তোমার বাবা মা আমার নামে থানায় ডায়েরি করেছে, ওখানে গেলেই এখন পুলিশ আমায় অ্যারেস্ট করবে। সে কি? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? তুমি বিশ্বাস করো, আমি তোমায় কোনো রকম দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আমার এক বন্ধুর কাছে আমি ফোন করেছিলাম, ওই আমায় এসব কথা বলল। কিন্তু এবার কি হবে? শুনছো শুনছো, একটা আশার আলো দেখা গেছে। তাই? কিরকম কিরকম? আমার এক জেঠিমা দিল্লিতে থাকে, আজ সকালে ফোনে তার সাথে সব কথা বলি। হায়রে আল্লাহ, হায়রে কপাল, এটা তুমি কি করলে? কেন, কি হলো? তোমার জেঠিমা তো তোমার বাড়ির লোককে সব বলে দেবে, তারপর তোমার বাড়ির লোক তারা যদি এসে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যায়, এটা কি করলে বলো তো তুমি? আরে বাবা শান্ত হও শান্ত হও, আমি না চাইলে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা এবার মন দিয়ে আমার কথাটা শোনো। জেঠিমা বলল তার একজন চেনাশোনা আহমেদাবাদে থাকে, তাকে বললে সে তোমার কাজের ও থাকার ব্যবস্থা করে দিতে পারবে। আজ রাতে তার সাথে কথা বলে আমাকে জানাবে বলেছে। কথায় বলে ভাগ্যের লিখন কে খণ্ডাবে, সেই ভাগ্যের হাতেই ববিতা তার জীবনকে সঁপে দিয়ে জেঠিমার কথা মতো আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিল। সরোজ প্রথমে একটু কিন্তু কিন্তু করলেও চাকরি এবং সংসার পাতার লোভে ববিতার কথা মতো আহমেদাবাদেই যাওয়া ঠিক করে। এই কেসের ইনভেস্টিগেশনে নেমে আমরা জানতে পারি যে মেয়েটির সঙ্গে একটি ছেলের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়। সেই ছেলেটির নাম রোজ আলিয়াস ফিরোজ, এর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। সে ইম্পারসনেশন করে ওর অন্য পরিচয় দেয়, এই মেয়েটির সঙ্গে একটা রিলেশন ডেভেলপ করে। এই মেয়েটি গোবরডাঙ্গা কলেজে পড়াশোনা করত। পরবর্তীকালে এই ছেলেটির সাথে ওই মেয়েটি যায়। মেয়েটি যাওয়ার পর কিছুদিন ওরা মুর্শিদাবাদে থাকে, তারপর মেয়েটিকে নিয়েও চলে যায় আহমেদাবাদ। আরে বসো 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 বসো, প্লিজ প্লিজ বসো। তা তুমিই ববিতা না? তোমার জেঠিমা আমাকে সব কথা বলেছে, চিন্তার কোনো কারণ নেই। আমি দেখছি সরোজের জন্য যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি। আর যতদিন কিছু না হচ্ছে ততদিন এখানেই থাকো, আরাম করো, খাও দাও। যদি কিছুর প্রয়োজন হয় নিসার ভাইকে বলবে, কেমন? আসলে আমার স্বামীর একটা কাজের দরকার, সেটা হলেই আমরা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে পারবো। আরে এত অস্থির হচ্ছ কেন? একটা ঠিকঠাক কাজ জোগাড় করতে একটু তো সময় লাগবে। দেখো দেখো সুজন বাবু কত জিনিস পাঠিয়েছে, দেখে যাও। এদিকে এসো, দেখেছো কত জিনিস পাঠিয়েছে? খুলে দেখো না। থাক থাক থাক, আমার এসব এখন ভালো লাগছে না। তুমি তো জানো আমার মন মেজাজ ভালো নেই। আচ্ছা, লোকটা সত্যি একটা কাজ জোগাড় করে দিতে পারবে তো? বাবা হ্যাঁ, মানুষটা খুব ভালো মানুষ, কি অমায়িক ব্যবহার, দেখলেই বোঝা যায় বেশ পয়সাওয়ালা। আরে তাতে আমাদের কি হবে? আরে বাবা ও যখন বলেছে তোমার ঠিক একটা ব্যবস্থা করে দেবে, দেখো। তাহলে তোমার জেঠিমাকে একবার ফোন করে দাও। তুমি বলবে তারপর আমি করে দিয়েছি। কখন করলে? তুমি যখন ছাদে গিয়েছিলে তখন। আচ্ছা, কি বললো? সুজন জেঠিমাকে বলেছে খুব
তাড়াতাড়ি তোমার একটা কাজের ব্যবস্থা করে দেবে। আরে বাবা, ওর তো অনেক চেনাশোনা ক্লায়েন্ট আছে, তাদের সাথে কথা বলে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেবেই। কয়েকটা দিন দেখতে বললো। দেখো, আমি বড়জোর সপ্তাহখানেক দেখব, ও তার বেশি কিন্তু নয়। সেরকম হলে আমরা অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও? না না না, দেখো এখানেই ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমরা যতক্ষণ আমার কাছে আছো ততক্ষণ তোমাদের সব দায়িত্ব আমার। আমি জানি আপনি আমাদের জন্য খুব চিন্তা করছেন, কত কিছু কিনে দিয়েছেন আমাদেরকে, এসবের কোনো দরকার ছিল না। আরে না না, ওসব কিছু নয়। আমি আসলে সরোজের জন্য কোনো একটা ব্যবস্থা না করতে পারছি। আচ্ছা, তুমিও তো কিছু একটা করতে পারো। আমি আমি কিভাবে রোজগার করব? তুমি স্মার্ট, সুন্দরী, তার উপর লেখাপড়া জানো। আরে তোমার মতো মেয়েদের জন্য তো টাকা উঠছে। তুমি রাজি থাকলে আমি তোমাকে পথ দেখাবো, আর আমি সব ব্যবস্থা করে দেবো। কিভাবে? আমি ঠিক বুঝলাম না। শোনো, আমার সাথে খুব বড় বড় বিজনেসম্যান, টপ লেভেলের সার্ভিস হোল্ডার, পলিটিক্যাল নেতা, এদের সাথে ওঠা বসা। তুমি তো জানো এদের অনেক টাকা আর প্রচুর কন্ট্যাক্টস। এদের যদি এন্টারটেন করতে পারি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। এবার ভেবে দেখো। এন্টারটেইন মানে কিভাবে? কিছুই না, সারাদিন কাজের পর ওদের একটু রিল্যাক্সেশন দরকার, আমরা সেই সার্ভিসটা প্রোভাইড করব। কোনো হোটেল বা পার্সোনাল বাংলোতে ওদের একটা রাত সঙ্গ দেবে, সঙ্গে খাওয়া দাওয়া, প্লেন ফেয়ার আর প্রচুর টাকা। তুমি 1 মাসে যা কামাবে তোমার বর 1 বছরেও তা কামাতে পারবে না। তার মানে আপনি দেহ ব্যবসার কথা বলছেন? আরে না না, তুমি ব্যাপারটাকে ওভাবে নিচ্ছ কেন? তোমার তো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। না না, এ কখনোই সম্ভব নয়। আমি এইভাবে টাকা রোজগার করব না। আপনার দুটি পায়ে পড়ছি, ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না। ছেড়ে দেব? তা তোমাদের ছেড়ে দিলে তোমরা কি করবে? এখান থেকে বেরিয়ে গিয়ে পুলিশে যাবে আর আমি যা যা বলেছি সব জানিয়ে দেবে, তাই তো? আমরা এখান থেকে সোজা চলে যাব, বিশ্বাস করুন, কাউকে কিচ্ছু জানাবো না। সত্যি বলছি, আপনার কোনো ক্ষতি করব না আমরা। প্লিজ আমাদের ছেড়ে দিন। জেঠিমা অনেক আশা করে আপনার কাছে পাঠিয়েছিল, ওনার কথাটা একবার ভাবুন। জেঠিমা? ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। তোমার জেঠিমা ললিতাও আমার সাথে একই পেশায় যুক্ত, 2 হাতে টাকা রোজগার করে। তোমার মতো অনেক মেয়ে আমার এই ব্যবসায় যুক্ত, আর ললিতাই তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সেই জন্যই তো তোমাকে ছেড়ে দিতে পারি না। আরে হাতের লক্ষ্মী কি কেউ পায়ে ঠেলে? এসকর্ট সার্ভিসের পান্ডা ববিতাকে সাজিয়ে নেয় মনোরঞ্জনের পণ্য করে। এরপর তাকে নিয়ে ব্যবসা করবে। স্বামীকে যন্ত্রণার হাত থেকে বাঁচাতে নিজেকে নরক যন্ত্রণার পথে নামিয়ে দিল ববিতা। এইভাবেই মাস 2 চলার পর আবার নাটকীয় মোড় নিল ববিতার জীবন। যখন এরা আহমেদাবাদে যায়, আহমেদাবাদের নারোদা পুলিশ স্টেশনের আন্ডারে একটা জায়গাতে ওরা যায়। যখন যায় তারপর এই সাগর লস্কর ওকে ওর ফ্ল্যাটে ওকে রাখে এবং পরবর্তীকালে একে বাধ্য করে এই প্রস্টিটিউশনে নামার জন্য। এভাবে সাগর লস্কর ওকে বিভিন্ন জায়গায় পাঠায়। আমরা যেটা ইনভেস্টিগেশন জানতে পেরেছি, চেন্নাই, হায়দ্রাবাদ। ছেড়ে দিলেই তো তুই বউ নিয়ে পালিয়ে যাবে। ওই মেয়েটাকে আমি তোমার হাতে ছেড়ে দিয়ে গেলাম চিরদিনের মতো। ববিতার উপর আমার কোনো দাবি থাকবে না। তুমি যে কামাবে সেখানে তোমাকে পার্সেন্টেজ দিও। আমি কথা দিলাম, আমি তোমার হয়ে কাজ করব।
তা তোর কথা আমি বিশ্বাস করব কি করে? আমি আফরোজ চৌধুরী। আমার একটাই জুবান, নড়চড় হবে না। বাধা। এই দাঁড়া 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 দাঁড়া, তোর নাম তো সরোজ, তুই আফরোজ হলি কি করে? আমি আফরোজ ওই মালটাকে তোলার জন্য সরোজ হয়েছিলাম। মেয়েদের জীবনটা কেমন না, জন্মের পর থেকে বাবা মার কোলে পিঠে মানুষ হওয়া, তারপর সম্পূর্ণ একটা অচেনা মানুষকে ভালোবেসে তার সাথে সারা জীবন কাটানো। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছে, মানে সবই ভগবানের ইচ্ছে। আমার এক জেঠিমা দিল্লিতে থাকে, আজ সকালে ফোনে তার সাথে সব কথা বলি। আরে আল্লাহ, আরে কপাল, এটা তুমি কি করলে? হে ঈশ্বর, এ আমি কি ভুল করলাম? যাকে ভালোবেসে সবকিছু দিলাম, সে এত বড় প্রতারণা করলো, আমাকে এভাবে ঠকালো। আমার কি আর মুক্তি নেই? আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। আফরোজের উপর সুজনের অত্যাচার শুরু হয়। এরই মধ্যে আফরোজ সুযোগ খুঁজছিল পালাবার। একদিন বাড়িতে কেউ না থাকার কারণে কোনোভাবে সে পালাতে সক্ষম হয়। সোজা চলে আসে ববিতার বাড়িতে, সব জানায় তার পরিবারকে। তারপর ওদের নিয়ে থানায় আসে ববিতাকে উদ্ধারের জন্য। তুই যদি আমাদেরকে ঠিকঠাক সহযোগিতা করিস তাহলে আমরা ববিতাকে উদ্ধার করতে পারবো। আমি নিজে এসে ধরা দিয়েছি স্যার, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি স্যার, তার জন্য যা শাস্তি হয় আমি মাথা পেতে নেবো স্যার। কিন্তু আপনি দয়া করে স্যার ওদের ধরুন, আপনার যা সহযোগিতা দরকার হয় আমি করবো স্যার, আমি কথা দিচ্ছি। ওকে, তুই আহমেদাবাদের ঠিকানাটা আমাকে দে। হ্যাঁ স্যার, এই যে স্যার আমি লিখে নিয়েছি স্যার। এই যে আপনারা আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমাদের খবর দিলেই তো আমরা গিয়ে হাজির হতাম স্যার। দেখুন, আমরা আমাদের ডিউটি করতে এসেছি। স্যার, আমাদের মেয়েটাকে কি খুঁজে পেয়েছেন স্যার? আফরোজের দেওয়ার ঠিকানায় আমরা লোক পাঠিয়েছিলাম, ততক্ষণে ওরা ওখান থেকে চলে গেছে। তবে ওদের মনে একটা সন্দেহ ছিল, আফরোজ পালিয়ে গেলে পুলিশ নিশ্চয়ই এখানে আসবে। তাহলে কি আমাদের মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাবে না? আপনার মেয়ে কিন্তু কোনো সহজ জালে আটকে পড়েনি, বেশ কঠিন একটা র্যাকেটেও আটকে পড়েছে। আমরা সুজনের সমস্ত পাস্ট রেকর্ড খতিয়ে দেখেছিলাম, ওই আসল কালপিট। ববিতার একটা জেঠিমা আছে না, দিল্লিতে থাকে, আপনি ওনার অ্যাড্রেসটা আমাদের দিন তো, ওনাকে অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ, আমার ডায়েরিতে আছে, আমি এক্ষুনি দিচ্ছি। প্লিজ। ওদের মধ্যে একটা মেয়েকে আমি চিনি স্যার, ওর নাম মধু স্যার। যদিও নকল নাম, কিন্তু স্যার ওই ববিতাকে ট্রেনিং দিত। ওর স্যার নাম্বারটা আমার মনে আছে, ওকে যদি আপনারা ধরতে পারেন স্যার। নাম্বারটা বল স্যার। 9432। পার্থ, মেয়েটার এই নাম্বারটাকে তাড়াতাড়ি ট্যাপ করো। ওকে স্যার। যেভাবেই হোক।
ইন্টারনেটের যুগ, পেয়ে তো ঠিক যাবই। তিনজনে মিলে পরিকল্পনা করে যে কিভাবে সুজনকে ট্র্যাপ করবে। মনীষার উপর দায়িত্ব পড়ে যেভাবেই হোক সুজনকে ফাঁসাতে হবে। মনীষা তার নিজের ছবি সুজনকে পাঠায়। সুজন বুঝতেও পারে না মহিলার লোভ তার রন্ধ্রে রন্ধ্রে। সুজন এই ফাঁদে পা দেয়। তারপর তার সেই পুরনো ফর্মুলা মনীষার সঙ্গে প্রেমের অভিনয় করতে শুরু করে। আমাকে এখান থেকে নিয়ে চলো সুজন। আমার বাবা আমার শত্রু হয়ে উঠেছে, একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিতে চাইছে। সুজন প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো সুজন, নইলে কিন্তু আমি সুইসাইড করব। প্লিজ প্লিজ। হ্যাঁ তুমি আসছো? অবশেষে অসাধ্য সাধন করেন বনগাঁ থানার অফিসাররা। অত্যন্ত বিচক্ষণতা দিয়ে এই র্যাকেটের চাইকে ধরা হয়, উদ্ধার হয় ববিতা। যে মেয়েটির যে পয়সা করি এর ফলে রোজগার করতো, সেটা রোজও সেই পয়সা করির উপর মানে পয়সা করি মেয়েটির কাছ থেকে নিয়ে নিত। রোজেরও যথেষ্ট কমপ্লিসিটি ট্রান্সফার করেছে এবং মেয়েটির যে রিলেটিভ ছিল কাজলি দাস বলে, তারও কমপ্লিসিটি আমরা পাই। আমরা এই কেসে এখনও পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করেছি, সাগর লস্কর, রোজ এবং কাজলি। মেয়েটিকে আমরা ক্যানিং থেকে রিকভারি করেছি। একটা ববিতা নয়, এরকম বহু মেয়েদের সহজ সরল মানসিকতার সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে সর্বশান্ত করছে কিছু সমাজের কীট। আসুন আমরা সবাই মিলে তাদের চিহ্নিত করি, একটা প্রতিরোধ গড়ে তুলি, আর আমাদের ঘরের মেয়েদের ইজ্জত, সম্ভ্রম, প্রাণ রক্ষা করি। আপনাদেরকে আবার মনে করিয়ে দিই যে পুলিশ ফাইলসে ঘটনা চিত্রায়নের জন্য বা অভিনয়ের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে অর্থ চেয়ে থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি প্রতারক। দয়া করে প্রতারণার ফাঁদে পা দেবেন না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।